আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাজিয়াত শাহরিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র রুখে দেবার আহ্বান তারেক রহমানের। অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার তাগিদ। দেশে জরুরি অবস্থা জারির বিষয়টি গুজব, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক জানালেন স্বরাষ্ট্র সচিব। ঈদে নিরাপত্তায় থাকবে পুলিশের বিশেষ টহল। জ্ঞান ফিরেছে তামিমের, কথা বলেছেন পরিবারের সঙ্গে। সাভারের হাসপাতালে চলছে চিকিৎসা, আগামী 24 ঘন্টা পর্যবেক্ষণে রাখার পরামর্শ ডাক্তারদের। 232 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন, সাবেক চিফ হুইপ নূরে আলম ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা। ক্রিকেটার সাকিবের সম্পদ জব্দের আদেশ। এবং ট্রেনে ঘরমুখো মানুষের ঈদ যাত্রায় নেই শিডিউল বিপর্যয়, যাত্রীদের স্বস্তি। বিনা টিকিটের ভ্রমণ ঠেকাতে কমলাপুর রেল স্টেশনে চলছে কড়া তল্লাশি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সেনাবাহিনীকে দেশের মানুষের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্রকে যে কোনো মূল্যে রুখে দেবার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাংবাদিকদের সম্মানে বিএনপি মিডিয়া সেল আয়োজিত ইফতার মাহফিলে তিনি বলেন, অতীতের মতো আবারও দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলার অপচেষ্টা চলছে। যে প্রত্যাশা নিয়ে 1971 সালের মুক্তিযুদ্ধ হয়েছে এবং 24 এর গণ অভ্যুত্থানে মানুষ জীবন দিয়েছে, সবাই ঐক্যবদ্ধ থেকে সেই প্রত্যাশা পূরণ করার তাগিদ দেন তারেক রহমান। বিএনপির বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে উল্লেখ করে এই বিষয়ে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিনষ্ট করতে সেনাবাহিনীকে বিতর্কিত করার হীন চেষ্টা চলছে। দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। বাংলাদেশের সেনাবাহিনীকে আমরা দেখেছি বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে, জনগণের মুখোমুখি করিয়ে দেওয়ার চেষ্টা করা। কদিন আগে আমরা যখন দেখেছি সংস্কারের নির্বাচনকে যারা মুখোমুখি করানো হচ্ছে, ঠিক একইভাবে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করানোর চেষ্টা করা হচ্ছে। আপনি একজন সাংবাদিক হিসেবে, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমরা এতটুকু বুঝি যে এটি পিছনে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে। দেশপ্রেমিক থেকে মানুষ আমরা সকলে মিলে যদি সচেতন থাকি, সচেষ্ট থাকি, অবশ্যই আমরা এই ষড়যন্ত্র মোকাবেলা করতে সক্ষম হব। অতীতে ফ্যাসিস্ট সরকার আমলে যেভাবে বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব বিপন্ন করা হয়েছে, আজকে আবার বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব যেন বিপন্ন হয়, আমরা যেন আবার অরক্ষিত হয়ে পড়ি। আমাদের সেই দেশপ্রেমিক সেনাবাহিনী যারা দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে জাতির পাশে এসে দাঁড়িয়েছে, তাদেরকে আজকে আবার বিতর্কিত করার একটা হীন প্রচেষ্টা শুরু হয়েছে। দেশে জরুরি অবস্থা জারির বিষয়টি গুজব, এটা নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানালেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে, উদ্বিগ্ন হবার কিছু নেই। ঈদের সময় নিরাপত্তার বিঘ্ন ঘটবে না। রাতের বেলাও জোরদার করা হয়েছে পুলিশের বিশেষ টহল। সচিবালয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্র সচিব। রিপোর্ট মাহবুব কবির চপলের। সেনাপ্রধানের সাথে বৈঠকের পর হাসনাত আবদুল্লাহ আর সার্জিস আলমের পাল্টা ফেসবুক পোস্ট নিয়ে চলছে আলোচনা। সমন্বয়কদের মধ্যে দেখা দিয়েছে মত পার্থক্য। অনেকেই বলছেন, ওই ঘটনায় সেনাবাহিনীর সাথে জুলাই বিপ্লবকারীদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। যে কোনো মুহূর্তে দেশে জরুরি অবস্থা জারি হতে পারে বলেও গুঞ্জন উঠেছে। বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন স্বরাষ্ট্র সচিব। ইমার্জেন্সি কোথাও কেউ বলছে সেনাবাহিনী আসলে পুরোটা দেখবে, এ সম্বন্ধে আমার কোনো কমেন্ট নাই। এগুলা মেয়ার গসিপস, আলাপ আলোচনা হচ্ছে, দু একজনের কথা বলছে, এর সম্বন্ধে আমার কোনো কমেন্ট নেই। আমাদের যে কাজ আছে সেটা আমরা জারি রাখবো এবং সেভাবে চলতে থাকবো। তিনি জানান, দেশের নিরাপত্তায় উদ্বিগ্ন হবার কারণ নেই, পরিস্থিতির উন্নতি হয়েছে। ঈদের লম্বা ছুটিতে জানমাল রক্ষায় তৎপর থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা ভিজিলেন্সি একটুও কমাই নাই। আপনারা জানলে জেনেও থাকতে পারেন যে শুধু নর্মাল যে পেট্রোলিং হচ্ছে পুলিশের তা না, আমার মিনিস্ট্রি থেকে একটা লিস্ট করা আছে। প্রতি রাত্রে 2 জন অফিসার ঢাকা শহরের
প্রত্যেকটা পেট্রোলিং কদ্দূর হচ্ছে না হচ্ছে সেটা সরাসরি তারা যাচ্ছেন। এই সময় যে বরাবর যে নিরাপত্তা ব্যবস্থাগুলো না হয় এর সবগুলোই নেওয়া হবে ইনশাল্লাহ, এবং আমরা সতর্ক থাকব যাতে আনটুয়ার্ড কিছু না হয়। এর আগে অস্ট্রেলিয়ায় বন্দী বাংলাদেশিদের ফেরত পাঠানোর বিষয়ে একটি এসওপি চুক্তি হয়। পরে স্বরাষ্ট্র সচিব জানান, চলতি মাসের শেষ দিকে ঢাকায় ভিসা সেন্টার চালু করবে অস্ট্রেলিয়া। এইটা এতদিন নয়াদিল্লি থেকে হচ্ছিল, তো সেটা এখন অপারেটিং শুরু করবে এই মাসের শেষের থেকে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। যাতে যেই স্টেবিলিটিটা আছে। জাতীয় নাগরিক পার্টিকে শুধু একটি নতুন দল হিসেবে না দেখে বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের সূচনা হিসেবে দেখার আহ্বান জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানী হোটেল শেরাটনে বিভিন্ন দেশের কূটনৈতিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি একথা বলেন। বক্তব্যের শুরুতে গাজায় ইসরায়েলের নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়ে এই অন্যায়ের বিরুদ্ধে সবাইকে আওয়াজ তোলার আহ্বান জানান। এ সময় রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সমাধানে কার্যকর উদ্যোগ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান নাহিদ ইসলাম। তরুণদের, বিশেষ করে জেনজিদের নজিরবিহীন ত্যাগের কারণে জুলাই অভ্যুত্থান সফল হয়েছে বলেও জানান এনসিপি নেতা। We want a new Bangladesh which will uphold the dignity of people, human rights through political consensus, and we welcome all the political parties, civil society to join us to our next stage. Tonight, as we share this iftar together, we ask you to see us not simply as a new party but as the beginning of a new political culture, one grounded in dignity, justice and the collective dreams of our citizens. নতুন প্রজন্ম যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে প্রস্তুত বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ বিজয় চত্বরে আয়োজিত সংবর্ধনা সভায় তিনি বলেন, লুটপাটকারীদের জনপ্রতিনিধি হিসেবে মেনে নেবে না জনগণ। জুলুম, মিথ্যা মামলা, চাঁদাবাজি ও সিন্ডিকেটের বিরুদ্ধে এনসিপির শক্ত অবস্থানের কথাও জানান সার্জিস আলম। এ সময় তিনি পঞ্চগড়ের সন্তান হিসেবে এনসিপির পাশে থেকে দেশের উন্নয়নে কাজ করতে সবার সহযোগিতা ও সমর্থন চান। আপনারা মনে রাখবেন, আপনাদের সন্তানরা এখন তাদের অধিকার সম্পর্কে সচেতন। আপনাদের সন্তানরা এখন তাদের জায়গা থেকে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে সবসময় প্রস্তুত। আমরা আমার মার্কা লেহানে, দলের নাম লেহানে তোমার লোক ভোট চাইবা আসবো, যদি কাজ করবা পারি, যদি তোমার কথা রাখতে পারি তাহলে ভোট দিবেন, নাইলে দিবেন নি। অন্যলার লেখাটি আমরা কইবনি যে আমার দেন, এই কথা কইবনি। যদি তোমার মতো কাজ করবা পারি, তোমার কথা শুনি, ভোট ছাড়াও তোমার সামনে যাই, তাইলে ভোট দিবেন। জ্ঞান ফিরেছে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের। কথাও বলেছেন পরিবারের সঙ্গে। তবে চিকিৎসকরা বলেছেন আগামী 24 ঘন্টা তাকে অন্য কোথাও স্থানান্তর করা যাবে না। এর আগে সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে সাভারের কেপিজে হাসপাতালে ভর্তি হন তামিম। সেখানকার চিকিৎসক বলেন তার শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নতি হয়েছে। এসএম আশরাফের রিপোর্ট। চিকিৎসা বিজ্ঞানে মিরাকল বলে একটা কথা আছে। তামিম ইকবালের বেলায় সেই মিরাকলই ঘটল। হার্ট অ্যাটাকের পর তার পালস ছিল না, ডাক্তাররা বলছিলেন ক্রিটিক্যাল। হার্ট কয়েকবার কাজ করা বন্ধ করে দেয়। সেখান থেকেই তামিম ইকবাল ফিরেছেন। অবস্থাটা বেশ ক্রিটিক্যাল হয়ে যায়। এই ক্রিটিক্যাল কন্ডিশনে আমাদের কাছে আবার আসেন এবং ওনার ওই ক্রিটিক্যাল কন্ডিশন থেকে যতগুলো চিকিৎসা প্রয়োজন সবকিছু করা হয়েছে এবং আল্লাহর রহমতে যে কন্ডিশনটা আসলে অনুকূলে আছে এবং ওনাকে একটা, আমরা বলি যে ওনার একটা হার্ট অ্যাটাক হয়েছে। এইটার জন্য একটা এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি এবং একটা স্টেন্ট করা হয়েছে। আল্লাহর রহমতে স্টেন্টিংটা খুব স্মুথলি এন্ড এফিশিয়েন্টলি হয়েছে। জীবন মৃত্যুর সাথে রুদ্ধশ্বাস কয়েক ঘন্টা লড়াইয়ের পর জ্ঞান ফেরে তামিম ইকবালের। এরপর তিনি কথা বলেন পরিবারের সাথে। চিকিৎসকরা বলেন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়াতেই হয়তো বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। বিকেএসপিতে যে অ্যাটেম্পটগুলো নেওয়া হয়েছে খুবই সময় উপযোগী এবং যেভাবে ওনাকে নিয়ে আসা হয়েছে এবং ওনাদের ডাক্তাররা এখানে উপস্থিত আছেন, আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে ওনারা সঠিক সময় সঠিক ডিসিশনটা নিয়েছেন। ঢাকায় নিয়ে যাওয়াটা ব্যাপার না, কিন্তু ওই সময়টা যদি আমরা অ্যাটেম্প করতে না পারতাম কি হতো আসলে বলা বড় মুশকিল। তামিমের হার্টে রিং পরানো হয়েছে। আগামী 48 ঘন্টা থাকবেন
পর্যবেক্ষণে। এর মধ্যে 24 ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানান চিকিৎসকরা। এখনো উনি অবজারভেশনে আছেন এবং ক্রিটিক্যাল কন্ডিশনে এখনো কাটেনি, এটা একটু সময় লাগবে। আর আমরা সবাই ওনার জন্য প্রাণপণ চেষ্টা করছি এবং আপনারা সবাই দোয়া করবেন আমাদের প্রিয় তামিম ভাই যেন আবার আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসে এবং আবার খেলাধুলায় জয়েন করে। এর আগে সকালে সাভারের বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের সাথে টসের পরে ড্রেসিং রুমে অসুস্থ হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। এসএম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। 70 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও 232 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ নূরে আলম চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। সংস্থাটির মহাপরিচালক জানান, আসামিদের বিদেশে থাকা সম্পদ জব্দের বিষয়ে কাজ করছেন তারা। নেওয়া হচ্ছে আইনি পদক্ষেপ। এ কাজে কোনো গাফিলতি নেই বলেও দাবি দুদক মহাপরিচালকের। আরও জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। 5 আগস্ট সরকারের পট পরিবর্তনের আগে থেকেই টাকা পাচার হবার খবর আসতে শুরু করে বিভিন্ন গণমাধ্যমে। পাচার হওয়া টাকায় নানা দেশে বিগত সরকারের আশীর্বাদ পুষ্টদের সেকেন্ড হোম গড়ে তোলার কাহিনীও কারো অজানা নয়। শেখ হাসিনার সরকার পতনের পর তাদের দুর্নীতি তদন্তে তৎপর দুদক। দেশে এবং বিদেশে সম্পদ জব্দেরও উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান দুদক মহাপরিচালক। বিদেশি সম্পদ জব্দের ক্ষেত্রে যে প্রক্রিয়াটা অনুসরণ করতে হয়, বিজ্ঞ আদালতের আদেশ সহ মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট সংশ্লিষ্ট দেশে প্রেরণ করতে হয়। তো সেই কার্যক্রমগুলো করা হচ্ছে। আমরা আইনানুগ কার্যক্রম অনুসরণ করে এই কাজগুলো করছি। আমাদের দিক থেকে এ বিষয়ে কোনো গাফিলতি নেই। 70 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং 232 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে মাদারীপুর 1 আসনের সাবেক সাংসদ ও চিফ হুইপ এবং তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। সাবেক চিফ হুইপ এবং সাবেক এমপি মাদারীপুর 1 সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহারপূর্বক অসৎ উদ্দেশ্যে অসাধু উপায়ে অর্জিত জ্ঞাত আয়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন সম্পদের মালিকানা অর্জন এবং অভিযোগ সংশ্লিষ্ট জনাব জিনাত পারভিন চৌধুরী, তার স্বামী নুরি আলম চৌধুরী পাবলিক সার্ভেন্ট হিসাবে দায়িত্ব পালনকালে অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে স্বামীর প্রভাব ও আর্থিক সহায়তায় জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদের মালিকানা অর্জন পূর্বক বুক দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে সিআইডির সাবেক প্রধান মোহাম্মদ আলী সহ 6 পুলিশ কর্মকর্তার তথ্য চেয়ে দুদক ইতোমধ্যে সিআইডিতে চিঠিও দিয়েছে। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। এদিকে জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের সম্পদ জব্দের আদেশ দিয়েছে আদালত। 4 কোটি টাকার চেক জালিয়াতির মামলায় ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালতে এই আদেশ দেন। এর আগে সাকিব আল হাসানের সব ব্যাংক হিসাব জব্দ করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট পুঁজিবাজারে কারসাজি ও আর্থিক অনিয়ম খতিয়ে দেখতে গত 2 অক্টোবর সাকিব, তার স্ত্রী উম্মে আহমেদ শিশির ও তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে তথ্য তলব করে সংস্থাটি। তদন্ত শেষে সরকারের নির্দেশে তার সব ব্যাংক হিসেব জব্দ করে বিএফআইইউ। অনেকটা শিডিউল বিপর্যয় ছাড়াই শুরু হল ট্রেনে ঘরমুখো মানুষের ঈদযাত্রা। প্রথম দিনে লালমনিরহাটগামী বুড়িমারি এক্সপ্রেস ও কিশোরগঞ্জগামী 11 সিন্দুর প্রভাতী এক্সপ্রেস ঘণ্টাখানেক দেরিতে ঢাকা ছেড়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছেন, ইঞ্জিন সংকটের কারণে কিছুটা যাত্রা বিলম্ব হলেও বেশিরভাগ ট্রেন যথাসময়ে ছেড়ে গেছে গন্তব্যে। এছাড়া বিনা টিকিটের যাত্রী ঠেকাতে স্টেশনে চলছে কড়া তল্লাশি। রিপোর্ট আদিন সজীবের। শুরু হলো ঈদের আনন্দ। টিকিট বিড়ম্বনা থেকে শুরু করে দূরের পথের যাত্রা, আছে ভোগান্তি, তবুও যেতে হবে বাড়ি। এতেই ঘরমুখো মানুষের হাসি। অনেকদিন পরে ঈদের ছুটিতে বাসায় যাওয়া হচ্ছে, ভালো লাগছে। অন্যান্য বছর তুলনায় আলহামদুলিল্লাহ ভালো। আম্মু, বোন, ভাইয়া। কষ্টের মতো ঈদে বাড়িতে গেলে মনের একটা আনন্দ আসে, গ্রামের পরিবেশ। ঈদযাত্রায় ভোগান্তি কমাতে সবাই ছোটেন ট্রেনের পিছে। যারাই টিকিট পান সৌভাগ্যবান, নির্বিঘ্নে যান আপন নেড়ে। শিডিউল বিপর্যয়ের যে শঙ্কা থাকে ঈদে, তা না হলেই খুশি বাড়ে দ্বিগুণ হারে। প্রথম দিনে সেই স্বস্তির দেখা কমলাপুরে। টিকিট কাটার জন্য যেটা হয়েছে সেরি থেকেই আর কি জাগে থাকা লাগছে, কারণ 10 মিনিটের মধ্যে সব টিকিট বুক। ঠিক আছে, ওভারঅল টিকিট পেয়েছি, প্লাস জার্নি সেফ, সবকিছুই। ট্রেনের টিকিট যেমন সবাই কিন্তু পাচ্ছে না, এটা লাখের উপর কেউ কাটতে পারতেছে, কেউ পাচ্ছে না।
এবারও স্টেশনের প্রবেশ মুখে শুরু থেকেই কড়া তল্লাশি, অবৈধ উপায়ে নেয়া টিকিটে ভ্রমণ বন্ধে তৎপর রেলওয়ে প্রশাসন, হচ্ছে জরিমানাও। এগুলোকে তারা বলছে যে এই যে টিকিট নাইলে দিয়ে ঢুকতে পারবো না, দুইটা 400 টাকা দাও। আমি কিন্তু আমরা তো 300 টাকা কাটি স্ট্যান্ড টিকিট। তারা বর্ধিত নেই, কিন্তু নিয়ম মাফিকই নেই। এটা 10 মিনিট লেট আইছে, কিন্তু সিট পাইছি আমরা 4টা সিট পাইছি। সকাল 7টার দিকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস দিয়ে ঈদুল ফিতরের ট্রেন যাত্রা শুরু হয়। পরে দুটি ট্রেনে হয় শিডিউল বিপর্যয়। বুড়িমারি এক্সপ্রেস 8:30টার পরিবর্তে সকাল 10টায় এবং 11 সিন্ধুর প্রভাতী এক্সপ্রেস প্রায় 40 মিনিট দেরিতে কমলাপুর ছেড়ে যায়। 18টা ট্রেন পরিচালনা করার ক্ষেত্রে সবগুলো ট্রেনই সঠিক সময় ছেড়ে গেছে। 2টা ট্রেন মাত্র লেট গেছে, একটা ইঞ্জিন স্বল্পতা বা কারেক্টিং এর জন্য। আমি মনে করি যে যাত্রী সাধারণ খুব বেশি একটা সমস্যা হয়েছে, বিড়ম্বনার শিকার হয়নি। তবে 25% স্ট্যান্ডিং টিকিট থাকায় স্বস্তি ছিল অনেকের কণ্ঠে। স্বস্তির ঈদযাত্রা দুর্ভোগের যখন ট্রেনের শিডিউল বিপর্যয় হয়। প্রথম দিনে তেমনটা হয়নি। সাধারণ যাত্রীদের প্রত্যাশা আগামীতেও এই ধারাবাহিকতা ধরে রাখবে রেলওয়ে কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত সেটা কতটা সম্ভব তা হয়তো সময়ই বলে দেবে। আব্দিন সজীব, এটিএন বাংলা, কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা। সব শঙ্কা ও বাধা দূর করে প্রথমবারের মতো সমুদ্রগামী ফেরির যুগে প্রবেশ করল বাংলাদেশ। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা সন্দ্বীপের সাথে দেশের মূল ভূখণ্ডের সরাসরি যোগাযোগে চালু হল ফেরি সার্ভিস। উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, দেশ এগিয়ে গেল, বিগত 50 বছরেও বিচ্ছিন্ন এই জনপদের উন্নয়নে কেউ নজর দেয়নি। উন্নয়ন ও সৌন্দর্যের দিক থেকে সন্দ্বীপ এগিয়ে যাবে বলেও তার প্রত্যাশা। চট্টগ্রাম প্রতিনিধি সৈয়দ তামিম মাহমুদকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন ইয়াসিন রানা। কোমর পানি বা হাঁটু পরিমাণ কাদা মারানোর দুর্ভোগ সাগর বেষ্টিত সন্দ্বীপের মানুষের প্রতিদিনের অভিজ্ঞতা। রয়েছে যানবাহন সংকট, যে কোনো প্রাকৃতিক দুর্যোগে নৌ চলাচলে রয়েছে জীবনের ঝুঁকি। শুধু তাই নয়, রোগীদের দ্রুত শহরে আনতে গেলেও বেগ পেতে হয় সন্দ্বীপবাসীকে। স্বাধীনতার 50 বছরেও যাতায়াতের দুর্ভোগ সন্দ্বীপের নিত্যদিনের সঙ্গী। সমুদ্র পথে ফেরি চলাচলের মাধ্যমে অবসান ঘটল দীর্ঘদিনের সেই দুর্ভোগ। এতে উৎফুল্ল দ্বীপবাসী। আমাদের জন্য এটা নতুন এক দ্বারপ্রান্ত। আমাদের সন্দ্বীপে অনেক উন্নত হয়ে যাচ্ছে, যাতায়াতের সুবিধা হচ্ছে। এটা একটা অবর্ণনীয় আমাদের জন্য সুখকর খবর। আমরা আনন্দে আবেগে আপ্লুত। সোমবার সকালে ফেরি সার্ভিসের উদ্বোধন করেন নৌ উপদেষ্টা সাখাওয়াত হোসেন। এতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বিচ্ছিন্ন এই জনপদের দুর্ভোগের কথা স্মরণ করে তিনি বলেন, 50 বছরেও যা বাস্তবায়ন হয়নি তা অল্প সময়ে সম্ভব হয়েছে। 50 বছরেও যে কাজ হয়নি আজকে সেটি খুব কম সময়ে সম্পন্ন করেছেন। তারা ফেরি চলাচল নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সবকিছু আপনারা করবেন বলে আশা রাখি। আগামীতেও দেশের অগ্রযাত্রায় সন্দ্বীপ নেতৃত্ব দেবে বলেও আশা রাখেন প্রধান উপদেষ্টা। উন্নয়নের মাধ্যমে সম্মিলিতভাবে বাংলাদেশ এগিয়ে যাবে এবং সন্দ্বীপ এই অগ্রযাত্রায় নেতৃত্ব দেবে, সেটাই হলো কথা। আপনারা নেতৃত্ব দেবেন, সারা বাংলাদেশের জন্য নেতৃত্ব দেবেন। কারণ আপনাদের তো বুদ্ধির অভাব নেই, আপনাদের প্রযুক্তির অভাব নেই, আপনাদের টাকার অভাব নেই। চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া প্রান্ত থেকে দ্বীপের গুপ্তছড়া ঘাটে দিনে 2 বার যাওয়া আসা করবে এই ফেরি। আসন ভেদে ভাড়া যাত্রী প্রতি 80 ও 100 টাকা। আর যানবাহন পারাপারে গুনতে হবে মোটরসাইকেলের ক্ষেত্রে সর্বনিম্ন 150 টাকা এবং 10 চাকার যানে সর্বোচ্চ 5700 টাকা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। গণ অভ্যুত্থান পরবর্তী সরকার শিক্ষা খাতে বৈষম্য নিরসনে উদ্যোগ না নেওয়ায় হতাশা জানিয়েছেন বিশেষজ্ঞরা। আসছে বাজেটে এ খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি দুর্নীতি বন্ধে কার্যকর উদ্যোগ দেখতে চান তারা। একই সাথে বাজেটে নারী শিক্ষার সুযোগ সংকোচন না করার দাবিও তাদের। ফজলে রাব্বির রিপোর্ট। বারবারই এগিয়ে যাওয়ার পথে হোঁচট খাচ্ছে বাংলাদেশ। পিছিয়ে পড়ছে জ্ঞান বিজ্ঞান আর সৃজনশীলতায়। শিক্ষা খাতের গুরুত্ব বুঝতে না পারার কারণে বাংলাদেশ কাঙ্ক্ষিত মাত্রায় এগোতে পারছে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। সংকট থেকে ঘুরে দাঁড়ানো শ্রীলঙ্কা শিক্ষা খাতে বরাদ্দ দিয়েছে জিডিপির 6.9%, ভুটানে 8.1, নেপালে 5.8, ফিলিপিন্সে 3.2 এবং ভারতে প্রায় 3% বরাদ্দ রাখা হলেও বাংলাদেশে শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির মাত্র 1.69%। প্রয়োজনের তুলনায় এই বরাদ্দ খুবই কম বলছেন শিক্ষাবিদরা। মালদ্বীপ যদি পারে, নেপাল যদি পারে, আমরা কেন পারবো না? আমরা তো ফিনল্যান্ডের কথা বলছি না, আমরা তো অস্ট্রেলিয়ার কথা বলছি না,
আমরা কেন পারবো না? আমাদের দক্ষিণ এশিয়ার দেশগুলো একে তো বরাদ্দ কম, তার উপর আছে দুর্নীতি এবং শিক্ষার নানা পর্যায়ে অসামঞ্জস্য। শিক্ষা পলিসির সাথে এডুকেশন ল হয় নাই এবং সেটার ইয়ে নাই, এবং আমাদের যে কারিকুলামের সাথে টেক্সট বইয়ের ম্যাচিং নাই, আবার যে কারিকুলাম টেক্সট বই রয়েছে সেটার সাথে অ্যাসেসমেন্ট পদ্ধতিটা খুবই মিসম্যাচ। শিক্ষায় খরচ বৃদ্ধির পাশাপাশি উদ্বেগজনক হারে বাড়ছে বৈষম্য, এতে শঙ্কিত বিশেষজ্ঞরা। শিক্ষা বৈষম্য উত্তরণের উপায় না হয়ে বৈষম্য রক্ষা করার একটা ব্যবস্থা হিসাবে চালু আছে, সেটা নিয়ে আমরা এই রাজনৈতিক পট পরিবর্তনের পরে তেমন কোনো আলাপ আলোচনা কিছু দেখলাম না। বৈষম্যহীন শিক্ষা বাজেট নিয়ে আলোচনায় বক্তারা বলেন, কোনো অজুহাতেই যেন এবার শিক্ষা খাতে বরাদ্দ না কমানো হয়। একই সাথে নারী শিক্ষার্থীদের বাজেট বরাদ্দেও বৈষম্য না করার আহ্বান জানান তারা। নারী যেভাবে বিভিন্ন পর্যায়ে যেভাবে প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে, বাজেটেও না এর কোনো রিফ্লেকশন হয়। আমি এই জায়গাটিতে পরিষ্কারভাবে বলতে চাই যে নারীর প্রতি কোনো রকমের ডিসক্রিমিনেশন এডুকেশন বাজেটে, এটি অন্তত আমরা দেখতে চাই না। এবারের বাজেটে শিক্ষা খাতে দুর্নীতি ও অনিয়ম বন্ধে একটি কার্যকর দিক নির্দেশনার প্রত্যাশার কথা উঠে আসে শিক্ষাবিদদের আলোচনায়। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। আল রাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ঈদকে ঘিরে ব্যস্ততা বেড়েছে ব্যাংক পাড়ায়। অন্য যে কোনো সময়ের চেয়ে এবার অতিরিক্ত 40% বেশি লেনদেন হচ্ছে বলে জানিয়েছেন ব্যাংকাররা। বাড়তি চাহিদা মেটাতে অতিরিক্ত কাউন্টার, বুথ ও জনবল বাড়িয়েছে আর্থিক প্রতিষ্ঠানগুলো। এছাড়া গ্রাহকের চাহিদা অনুযায়ী সরবরাহ করা হচ্ছে পর্যাপ্ত অর্থ। শরফুল আলমের রিপোর্ট। আসছে ঈদ, বাড়ছে কেনাকাটা আর খরচের হিসাব, আর তাই স্বাভাবিক নিয়মেই ভিড় বাড়ছে ব্যাংকগুলোতে। বেতন বোনাসের টাকা তুলতে কাউন্টারগুলোতে গ্রাহকদের ভিড়। এই ব্যস্ততা সামাল দিতে ব্যাংকগুলো আগে থেকেই প্রস্তুতি নিয়েছে। বাড়ানো হয়েছে কাউন্টারের সংখ্যা। ছেলে মেয়েরা আছে, নাতি নাতনিরা আছে, তাদের জন্য বাজার করতে হবে, ঈদের বাজার। কম্পিউটার অ্যাক্সেসরিজের দোকান আমাদের, তো ব্যবসার আমাদের সেল হচ্ছে ভালো আলহামদুলিল্লাহ মোটামুটি, তো এই কারণে আমরা জমা দিচ্ছি আর কি টাকাটা। ব্যবসায়ীদের পণ্য বিক্রি হচ্ছে, সে টাকা আসতেছে, আবার একদিকে গ্রাহকদের চাহিদা মেটানোর জন্য নগদ টাকা উত্তোলনের সুবিধা নিচ্ছে। গ্রাহকের চাহিদা মতো টাকা পেতে পারে সেই ব্যবস্থা করে রাখা হয়েছে এবং তারা তাদের প্রয়োজন মতো টাকা তুলতে পারছে। এদিকে রমজান মাস জুড়ে রেমিটেন্সের পালে হাওয়া লেগেছে, বাড়ছে প্রবাসী আয়ের পরিমাণ। রেমিটেন্সের টাকা সংগ্রহ করতেও আগের চেয়ে বেশি ভিড় করছেন গ্রাহকরা ব্যাংকগুলোতে। ঈদের আর আছে 2-3-4 দিনের মতন, এই জন্য উঠাইবে আর কি। ব্যবসায়িক টাকাটা কালেকশন হয়েছে, এই টাকাটা ব্যাংকে নিরাপদ থাকে, এটার জন্য ব্যাংকে আসছে। সঙ্গত কারণেই টাকা উত্তোলনের চাপ বেড়েছে এবং একেবারে শেষ দিকে এসে এখন প্রায় অন্য যে কোনো সময়ের চেয়ে প্রায় 40% বেশি অর্থ উত্তোলনের জন্য চাপ পড়ছে। সেইটা ইতিবাচক এবং এটাকে অ্যাড্রেস করার জন্য আমরা বিভিন্ন ধরনের মেজার গ্রহণ করেছি। কাউন্টারের সংখ্যা বাড়িয়েছি, ক্যাশ পেমেন্টের জন্য আলাদাভাবে লোক নিয়োগ করেছি, মেশিনগুলো তো আছেই, আমাদের এটিএম বুথগুলোতে পর্যাপ্ত পরিমাণ টাকা রাখার ব্যবস্থা করেছি। ক্যাশ ফিডিংয়ের জন্য আমরা ইতিমধ্যে নির্দেশনা দিয়েছি আমাদের ডিভিশনাল অফিস, আমাদের যারা মানে ফিডিং ব্রাঞ্চ, তাদেরকে নির্দেশনা দিয়েছি। অর্থের কোনো ক্রাইসিস হয় না। ঈদের আগে ব্যাংক লেনদেন চলবে 25 ও 27 মার্চ। সেই হিসাবে ঈদ ছুটির আগে শেষ ব্যাংকিং কার্যক্রম চলবে বৃহস্পতিবার। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। আন্তর্জাতিক সংবাদ। দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রধানমন্ত্রী হান ডাকুসুকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট পদে পুনর্বহাল করেছে দেশটির পার্লামেন্ট। এর আগে উচ্চ আদালত তার অভিশংসন বাতিল করে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধের সময় এশিয়ার চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশকে এগিয়ে নেওয়ার জন্যই তাকে ফিরিয়ে আনা হলো। সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের কাছ থেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছিলেন। এক প্রতিক্রিয়ায় হান ডাকুসু দেশের রাজনীতিতে চরম সংঘাত বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তুরস্কের কারাবন্দী বিরোধী দলীয় নেতা ইস্তাম্বুলের মেয়রে একরামে ইমামোগ্লুকে পরবর্তী প্রেসিডেন্ট প্রার্থী ঘোষণা করেছে তার রাজনৈতিক দল সিএইচপি। দলের একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপি-কে এই তথ্য জানান। পিপলস রিপাবলিক পার্টি বা সিএইচপি একটি বাম ঘরানার রাজনৈতিক দল এবং এই মুহূর্তে তুরস্কের বৃহত্তম বিরোধী দল। 58 বছর বয়সী একরামে ইমামোগ্লু সিএইচপির অন্যতম শীর্ষ নেতা। গত 19 মার্চ এক বিশেষ অভিযানে আটকের পর রোববার তাকে গ্রেফতার দেখে আদালতে
তোলা হয়। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের বিরুদ্ধে প্রার্থী হতে পারে বলে তাকে রাজনৈতিকভাবে হয়রানি করা হচ্ছে বলে দাবি করেন মেয়র একরামের সমর্থকরা। তাকে আটকের প্রতিবাদে তুরস্কের 81টি প্রদেশে বিক্ষোভ সমাবেশ হয়েছে। সেখান থেকে আটক করা হয়েছে বহু মানুষকে। পার্টিক্স খেলার খবর। ইংল্যান্ড প্রবাসী হামজা দেওয়ান চৌধুরীকে দলে পেয়ে ভারতের বিপক্ষে জয়ের স্বপ্ন বুনছে বাংলাদেশ ফুটবল দল। চাপে থাকলেও দলের সবাই শান্ত আছে বলে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে জানান অধিনায়ক জামাল ভুঁইয়া। এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে আগামীকাল স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। শিলংয়ে জওহরলাল নেহেরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায় শুরু হবে খেলা। আরও জানাচ্ছেন পরাগ আরমান। 2003 সালে সাফ চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়েই ফাইনালে উঠেছিল বাংলাদেশ। এরপর এক দশকের বেশি সময় পার হয়ে গেলেও ভারতের বিপক্ষে জয় পাওয়া হয়নি লাল সবুজের দলের। এবার ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা প্রবাসী ফুটবলার হামজা চৌধুরীকে পেয়ে ভারতকে হারানোর ছক কষছেন জামাল ভুঁইয়ারা। আমরা র্যাঙ্কিং এ চিন্তা করি না, আমার ফোকাস তো এই ম্যাচ জিততে হবে। মানে যেটা কোচ মেনশন করছে, স্কোয়াড আই থিঙ্ক ইজ দ্য বেস্ট স্কোয়াড সো ফার, অনেক স্ট্রং। আর হামজা তো আসছে, সো এটা ডেফিনেটলি ইজ আ বিগ বুস্ট ফর আস। বাট লক্ষ্য হচ্ছে 3 পয়েন্টস। এটা মানে আমি চাই, সবাই চাই। We know it's going to be hard, but we will give our best. মুখোমুখি লড়াইয়ে ভারতের 16 জয়ের বিপরীতে মাত্র 2টিতে জিতেছে বাংলাদেশ। 13টি ম্যাচ ড্র হয়েছে। জামাল জানান হামজাকে পেয়ে দল বুস্ট আপ হয়েছে। জয় ভিন্ন কিছুই ভাবছেন না তারা। আমি মনে করি মানে the mentality in the group in the team is that আমরা 3 পয়েন্ট নিতে পারি। আর যদি ড্র হয় ওকে, বাট মেন্টালিটি ইজ 3 পয়েন্ট। এটা মানে আপনি প্রত্যেক প্লেয়ারকে জিজ্ঞেস করতে পারেন, ওরা সেম অ্যান্সার দিবে। তারা আমরা এখানে আসছি কিসের জন্য? 3 পয়েন্ট। এর আগে 2021 সালের জুনে সবশেষ বিশ্বকাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে খেলেছিল বাংলাদেশ। সেই ম্যাচে 2-0 গোলে হেরেছিল লাল সবুজের দল। এবার অন্যরকম উজ্জীবিত এক দল নিয়ে মাঠে নামবেন হামজা জামাল তপুরা। ব্যতিক্রমী এই ম্যাচে জয় চাইছেন সবাই। পরাগ আরমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র রুখে দেবার আহ্বান তারেক রহমানের। অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার তাগিদ। দেশে জরুরি অবস্থা জারির বিষয়টি গুজব। আইনি শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, জানালেন স্বরাষ্ট্র সচিব। ঈদে নিরাপত্তায় থাকবে পুলিশের বিশেষ টহল। জ্ঞান ফিরেছে তামিমের, কথা বলেছেন পরিবারের সঙ্গে। সাভারের হাসপাতালে চলছে চিকিৎসা। আগামী 24 ঘন্টা পর্যবেক্ষণে রাখার পরামর্শ ডাক্তারদের। 232 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন, সাবেক চিফ হুইপ নূরে আলম ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা। ক্রিকেটার সাকিবের সম্পদ জব্দের আদেশ। এবং ট্রেনে ঘরমুখো মানুষের ঈদযাত্রায় নেই শিডিউল বিপর্যয়। যাত্রীদের স্বস্তি, বিনা টিকিটের ভ্রমণ ঠেকাতে কমলাপুর রেল স্টেশনে চলছে কড়া তল্লাশি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।